হ্যালো স্টুডেন্টস, শুভ সকাল। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং ফিজিক্স বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটা থেকে। তো গত ক্লাস পর্যন্ত আমরা যা দেখেছি এই চ্যাপ্টারের বিভিন্ন কন্টেন্টগুলো, তার মধ্যে ছিল মহাকর্ষ এই টার্মটা সম্পর্কে জানা, তারপরে মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্ক জেনেছো, অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জেনেছো, অভিকর্ষজ ত্বরণের বিভিন্নতা সেই বিষয়টা সম্পর্কেও জেনেছো। তোমাদের সামনে নেক্সট কুইজও শুরু হতে যাচ্ছে, যেটা থার্ড রাউন্ডের কুইজ, এবং সিলেবাসও তোমাদেরকে জানানো হয়েছে যে ফিজিক্সের জন্য থার্ড রাউন্ড কুইজে তোমাদের দুটো চ্যাপ্টার থাকবে। চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যা এবং চ্যাপ্টার 5 কাজ, শক্তি ও ক্ষমতা, এবং পুরোটাই এমসিকিউ ফরম্যাটে হবে পরীক্ষাটা। তোমরা অলরেডি জেনেছো গুগল ফর্মে, এবং এই প্ল্যাটফর্মে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাটা হয়তো নতুন তোমাদের কাছে, বাট ডেমো টেস্টগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করলে বা দুই একটা পরীক্ষা দিতে গেলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তেমন কিছু না, জাস্ট নেট কানেকশন থাকা, ওইটাই ব্যাপার, এবং টাইমের মধ্যে অ্যান্সার জমা দেওয়া, এইটুকুই। আর সেখানে তোমাদের যেহেতু কোয়েশ্চেনগুলো ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে, সময় পাবে না খুব একটা, সো চ্যাপ্টারগুলো খুব থরলি পড়তে হবে। দুটো চ্যাপ্টারেরই বিভিন্ন কন্টেন্টগুলো। বইটা সবার আগে বলে থাকি যে বইটা ভালো করে পড়ো, বইটার খুঁটিনাটি বিষয়গুলো, যেহেতু এমসিকিউ ফরম্যাটে এক্সাম, খুঁটিনাটি বিষয়গুলো জানার পরে সারসংক্ষেপ রয়েছে, প্র্যাকটিস অংশ রয়েছে, সেগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি তোমাদের ভালো স্কোর করতে পারবে কুইজে। তো যেহেতু দুটো চ্যাপ্টার অলরেডি আমাদের শেষ হয়ে গেছে, ওইগুলো নিয়ে আর ডিসকাস করছি না, এবং এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা, তাই সব কিছুই দেখতে হবে। আমরা আমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি 6, সেটাতেই চলে যাই। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব মূলত মুক্তিবেগের রাশিমালা। তার আগে রয়েছে মহাকর্ষ সূত্রের প্রয়োগে। তোমরা দেখবে মহাকর্ষ সূত্রটা পড়েছো তোমরা, যে কি সেটা কোথায় ব্যবহার হয়। আর এর প্রয়োগ যদি বলতে চাই, প্রয়োগের চেয়ে ব্যবহারটা বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টারের শেষে যেটা রয়েছে, একেবারে শেষে প্রয়োগের মধ্যে কিছু ব্যাপার রয়েছে। সুষম একটা গোলক যদি কনসিডার করা হয়, তার সেই গোলকের অভ্যন্তরে যদি একটা বিন্দু থাকে, গোলকের সুষম আকৃতির গোলক আর ব্যাসার্ধের গোলকের ভেতরে কোনো বিন্দু থাকলে তার জন্য মহাকর্ষ সূত্র প্রয়োগ করে আমরা প্রাবল্য এবং বিভব ই এবং বিভব ভি নির্ণয় করতে পারি। এছাড়াও সুষম গোলকের পৃষ্ঠে যদি, গোলকের ভেতরে না থেকে গোলকের পৃষ্ঠে যদি একটা বিন্দু থাকে, তার জন্য প্রাবল্য এবং বিভব কি হতে পারে। এবং থার্ড ওয়ান হচ্ছে সুষম গোলকের পৃষ্ঠেও নয়, গোলকের ভেতরেও নয়, গোলকের বাইরে যদি একটা বিন্দু অবস্থান করে, যে কোনো একটা বিন্দু, তার জন্য প্রাবল্য এবং বিভবের সমীকরণ কি হতে পারে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবে, কারণ দেখে নিবে কেন বলছি, কেন ক্লাসে ডিসকাস করছি না, ক্লাসে মূলত পরীক্ষা রিলেটেড বিষয়গুলো বেশি ডিসকাশন করা হয়। তোমাদেরকে কিন্তু ব্রিফলি বলেই দিই যে এই জিনিসটা এমসিকিউর জন্য, এটা সিকিউর জন্য, এটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়বে। বাট এই যে কন্টেন্টটা, একটা চ্যাপ্টারের সব কন্টেন্ট থেকেই তো পরীক্ষায় প্রশ্ন আসে এমন না। এই কন্টেন্টটা থেকে প্রশ্ন আসার রেশিও একেবারেই জিরো, অর্থাৎ এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই এই টপিকটা থেকে। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই তিনটি যেটা বললাম, গোলকের ভেতরে একটা বিন্দু থাকলে, গোলকের পৃষ্ঠে বিন্দু থাকলে, গোলকের বাইরে বিন্দু থাকলে, তিন কেসের ক্ষেত্রেই প্রাবল্য আর বিভবের শুধু ইকুয়েশনটা একটু দেখে নেবে। শুধুমাত্র ইকুয়েশনের কথা বলছি, বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই, কারণ বলেছি যে এই কন্টেন্টটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে না। সো আমরা যেই টপিকগুলো প্রশ্ন রিলেটেড, পরীক্ষাটাই তো আমাদের মেইন টার্গেট আগে, তো পরীক্ষা রিলেটেড ব্যাপারগুলো আগে শেষ করার চেষ্টা করছি, সে তো সময় সংক্ষিপ্ত। তো
তো এই এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবে। মহাকর্ষ সূত্রের প্রয়োগ অংশে যে একটা বিন্দুর অবস্থানের ভিন্নতার কারণে সেখানে প্রাবল্য আর বিভবের ইকুয়েশনগুলো কি কি পাই, সেই ইকুয়েশনগুলো একটু দেখে নিবে। তারপরে যেটা সম্পর্কে জানাবো তোমাদের, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মূলত এটা অনুধাবনমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেই আসে। যে ব্যাপারটা সেটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র যাকে বলা হয়, আরেকটা হচ্ছে ভর কেন্দ্র। এই দুটির মধ্যে পার্থক্য, একটাকে বলছি আমরা অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র, আরেকটা বিষয়কে বলছি ভর কেন্দ্র। ভর কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র যেটা সেটা ভার কেন্দ্র, আর বাকি বিষয়টা হচ্ছে ভর কেন্দ্র। তো দুইটার মধ্যে পার্থক্য আসে প্রায় সময়, তাছাড়াও কোনো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে ভর কেন্দ্র কি, ভার কেন্দ্র কি। সো সেই জিনিসগুলো একটু জানার প্রয়োজন আছে। অভিকর্ষ কথাটা যখন আসছে তখন সেখানে অভিকর্ষের যে আকর্ষণ বল বা অভিকর্ষের যে বল সেই ব্যাপারটা আসে, এবং অভিকর্ষ বলের কারণে আমরা যেটা পাই অভিকর্ষজ ত্বরণ, সেই ব্যাপারটা পাই। এবং এই ত্বরণের ব্যাপারের সাথে ইনভলভ কিন্তু কোনো একটা বস্তুর ভার বা ওজন। ভার কথাটা বলতে আমরা কিন্তু বুঝি ওজন, ঠিক আছে? তো তাহলে ভার কেন্দ্র বলতে কি বুঝবো? কোনো একটা বস্তু, তাকে আমি যেভাবেই রাখি না কেন, যে কোনো একটা বস্তু, সেটা গোলাকার হতে পারে, সেটা আয়তাকৃতির হতে পারে, বৃত্তাকার হতে পারে, তো সেই বস্তুকে আমি যে পজিশনেই রাখি না কেন, যেভাবেই রাখি না কেন, তার ভার বা ওজন সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে ক্রিয়া করে। বা একটা বস্তুর তো অনেকগুলো বিন্দুর সমষ্টি হয়, অনেকগুলো কণার সমষ্টি হয়। তো সেই সমস্ত কণার যদি ভার বা ওজন আমি হিসেব করে লব্ধি ওজন বা লব্ধি ভার যে বিন্দু থেকে ক্রিয়া করে, সেই বিন্দুটাকেই বলা হচ্ছে ভার কেন্দ্র, বা এটাকে বলা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। তো অভিকর্ষের ব্যাপার যেহেতু ইনভলভ, এখানে অভিকর্ষজ ত্বরণ ইনভলভ, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের ভিন্নতার কারণ আমরা জানি বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়। সো অভিকর্ষজ ত্বরণের ভিন্নতার কারণে কোনো একটা বস্তুর ভার কেন্দ্র কিন্তু পরিবর্তিত হতে পারে। জায়গার পরিবর্তনে যদি অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হয়, সেক্ষেত্রে বস্তুর ভার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আর যদি কোথাও আমরা দেখি যে অভিকর্ষজ ত্বরণ শূন্য, সেক্ষেত্রে বস্তুর ওজন সেটাও বা ভার সেটাও শূন্য হয়ে যায়, অর্থাৎ সেখানে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র আমরা কোনো অস্তিত্বই পাবো না। তাহলে মূল কথা যেটা পেলাম ভার কেন্দ্র সম্পর্কে, যে কোনো বস্তুর সমস্ত ওজন যদি বা লব্ধি ওজন, যে বিন্দুতে লব্ধি ওজন বা লব্ধি ভার যে বিন্দুতে ক্রিয়াশীল হয়, সেই বিন্দুটাকে বলা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র। এবং বিভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে ভার কেন্দ্র বিভিন্ন পজিশনে হয়। যেমন যদি আমরা ত্রিভুজ আকৃতি কোনো একটা বস্তু বলি, ধরলাম কোনো একটা বস্তু ত্রিভুজ আকৃতি হতে পারে, তার ভার কেন্দ্র হবে মধ্যমাগুলোর যে সংযোগ বিন্দু, সেখানে হবে তার ভার কেন্দ্র। কিংবা বৃত্তাকার যদি বৃত্ত বলি, তাহলে বৃত্ত বা বৃত্তাকার শেপের কোনো কিছু হলে তাদের ভার কেন্দ্র হবে সেই বৃত্তের যে কেন্দ্রবিন্দু, সেখানে ক্ষেত্রে হবে। সামান্তরিকের ক্ষেত্রেও আমরা ত্রিভুজের ক্ষেত্রে যেরকম মধ্যমার ছেদবিন্দুতে পাচ্ছি ভার কেন্দ্র, সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে সেটা কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। তো এরকম একটু কম্পেয়ার করে বিভিন্ন বইগুলো দেখে কি কি রকমের বস্তু আছে, তার ভার কেন্দ্র কোথায় হয়, সেটা একটু পড়ে নিবে তোমরা। বস্তুর ভার কেন্দ্র বস্তুর ভেতরেও হতে পারে, অর্থাৎ বস্তুর উপাদানের ভেতরেও হতে পারে, বা বস্তুর উপাদানের বাইরেও থাকতে পারে। এখন বস্তুর উপাদানের বাইরে কিভাবে থাকা সম্ভব? এখন আমরা বৃত্তাকার রিং যখন কনসিডার করি, রিংয়ের ক্ষেত্রে দেখি কি সাইডে রিং থাকে, রিংয়ের যে পরিধিটা সেটা থাকে, বাট মাঝখানের অংশটা ফাঁকা থাকে। তো এই বস্তুটার মাঝখানে তো কিছু নাই, মাঝখানে তো কোনো উপাদান নেই, কিন্তু এর ক্ষেত্রেও ভারকেন্দ্র বস্তুর মাঝখানে থাকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে ভারকেন্দ্র বস্তুর মাঝখানে থাকা মানে কি, বস্তুর উপাদানের মধ্যে ভারকেন্দ্রটা থাকছে না, থাকছে বস্তুর উপাদানের বাইরে, ঠিক আছে? তো এরকম এক্সাম্পলগুলো একটু দেখে নেবে। আর ভর কেন্দ্র কি,
ভর আর ভারের পার্থক্য রয়েছে। ভার বলতে বলছি বস্তুর ওজন, আর ভর তো শুধু ভরই, কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণটাই ভর। তো কোনো বস্তুর আমি যেভাবেই রাখি না কেন, সেই সমস্ত ভর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে, এক্ষেত্রে কিন্তু আমরা ভারকেন্দ্রের বেলায় বলেছিলাম সমস্ত ভার একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, আর এক্ষেত্রে কোনো একটা বস্তু সমস্ত ভর যদি একটা বিন্দুর মধ্য দিয়ে কল্পনা করা যায়, তাহলে সেই ভরটাকে, সেই কেন্দ্রটাকেই বলছি ভর কেন্দ্র। আবার ভার কথাটার সাথে অভিকর্ষ বল বা অভিকর্ষজ ত্বরণীর বল, এখানে যেহেতু ভরের কথা বলছি, এখানে জি এর কোনো প্রয়োগ নেই, আর জি এর প্রয়োগ নেই বলে জি এর ভ্যারিয়েশনে কিন্তু বস্তুর ভার বা ওজনের পরিবর্তন হয়। আর ভরের ক্ষেত্রে যেহেতু জি এর কোনো প্রয়োগ নেই, তাহলে বস্তুর ভর কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু, সেটা পরিবর্তনশীল নয়। এটা একটা পার্থক্য আমরা পেলাম ভার কেন্দ্রের সাথে ভর কেন্দ্রের। আবার জি অনেক জায়গায় অভিকর্ষজ ত্বরণ শূন্য হলে সেই জায়গায় বস্তুর ভারও শূন্য হয়ে যায়, অর্থাৎ ভার কেন্দ্র থাকে না। বাট বস্তুর ভর কেন্দ্রের বেলায় জি এর উপর যেহেতু কোনো প্রভাব নেই, জি এর ভ্যারিয়েশনের কাজে, জি এর ভ্যারিয়েশন হয়ে যদি জি শূন্য হয়, সেক্ষেত্রেও বস্তুর ভর কেন্দ্র থাকবে, ভর কেন্দ্র কি হবে না, শূন্য হবে না। তো এই পার্থক্যগুলো তোমরা একটু খেয়াল করলেই মনে রাখতে পারবে। কোনো জায়গায় যদি বস্তুর অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন না হয়, একই থাকে, তাহলে সেই বস্তুর ভারকেন্দ্র ভরকেন্দ্র একই বিন্দু হতে পারে। আর যদি অভিকর্ষজ ত্বরণ এক এক জায়গায় এক এক রকম হয়, তার মানে তার ভারকেন্দ্র তো পরিবর্তন হবেই, কিন্তু ভরকেন্দ্র সেম থাকবে। সো অভিকর্ষজ ত্বরণের ভিন্নতার কারণে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র আলাদা বিন্দু হতে পারে, আর অভিকর্ষজ ত্বরণ একই থাকলে দুটো বিন্দু একইও হতে পারে। তো এই পার্থক্যটা ভালো করে খেয়াল করবে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, যেখান থেকে ম্যাথ আসে সিকিউ প্রশ্নের জন্য, যেটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তি কথাটার মানে ফ্রি হয়ে যাওয়া, আর যে বেগের কারণে ফ্রি হয় কোনো বস্তু, সেই বেগটাকে খুব সহজ অর্থে বলি, সেটাকেই মুক্তিবেগ বলা হয়। এখন কোনো একটা বস্তুকে আমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ছুঁড়ে দেই, তখন কি হয়, বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে আবার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু বস্তুটাকে যদি এমনভাবে ছুঁড়ে মারা হয়, এমন বেগে ছুঁড়ে মারা হয় যে সে আর পৃথিবীতে ফিরে আসে না, তার মানে কি, সে মুক্তি পেয়ে গেল পৃথিবী থেকে, পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণ থেকে। তাহলে এই ক্ষেত্রে সর্বাপেক্ষা কম যে বেগে, আমি তো বস্তুটাকে একটা বেগে ছুঁড়ে মারতে হবে, তো সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। এইখানে কিন্তু তোমাদের সর্বাপেক্ষা কম যে বেগ যখন সংজ্ঞা লিখবে, এই কথাটা বলতে হবে, যে কোনো বেগ হলে হবে না। সর্বাপেক্ষা কম যে বেগে আমি কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। এখন বস্তু বিশেষে মুক্তিবেগ বিভিন্ন, যে কোনো বস্তু যদি আমি বলি, তার পৃথিবী পৃষ্ঠ হতে যদি মুক্তিবেগ কনসিডার করতে চাই, সেই মুক্তিবেগের একটা নির্দিষ্ট মান রয়েছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ হচ্ছে সে বেগ ভি, আমি যদি বলি ই, যেহেতু আর্থের পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারছি, সেটাকে লিখতে পারি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে মাইল হিসেবেও লেখা যায়, মাইল হিসেবে লিখলে হবে 7 মাইল পার সেকেন্ড। এখন মনে হতে পারে এই মানটা কোথা থেকে আসলো, সেটা আমরা একটু পরে দেখছি, আগে মুক্তিবেগের ইকুয়েশনটা জানতে হবে। এখন তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে তাহলে বস্তু কত বড় বা ছোট তার উপর ভিত্তি করে তো এই মুক্তিবেগের মান বেশি কম হওয়ার কথা, একটা ফিক্সড মান কেন হবে এই ফিক্সড মানটা, সেটা আমরা মুক্তিবেগের ইকুয়েশনটা দেখলেই জানলেই বুঝতে পারবো যে কেন বস্তু বড় ছোট হওয়ার সাথে সাথে মুক্তিবেগের মানের কোনো পরিবর্তন হয় না, এই মানটাই থাকে। সেই জিনিসটা আমরা মুক্তিবেগের ইকুয়েশনটা একটু দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য আমরা ধরছি যে আর ব্যাসার্ধের পৃথিবী
সে আর ব্যাসার্ধের পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন একটা বস্তুকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি ছুঁড়ে মারি, এম ভরের একটা বস্তু ধরলাম যে একটা নির্দিষ্ট সময় সে একটা বিন্দু পিতে পৌঁছালো। এখন এই পি থেকে আমি ধরলাম যে খুব ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ পৃথিবীর আকর্ষণের বিপরীতে খুব ক্ষুদ্র একটা দূরত্ব ধরলাম এখানে ডি আর পরিমাণ যদি এই বস্তুটাকে সরাতে চাই, সেক্ষেত্রে কিছু পরিমাণ কাজ হবে। সেই কাজটা কি হবে? আমরা জানি যে এম ভরের বস্তু আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এই দুটির মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করার কথা। মহাকর্ষ সূত্রানুসারে আমরা সেই আকর্ষণ বলের মান পাই এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। যদি বস্তু আর যে পৃথিবীর কেন্দ্র তার মধ্যে দূরত্ব আর হয়, সেক্ষেত্রে আমরা এটা পাই আর স্কোয়ার। ধরলাম যে ক্ষুদ্র পথটা অতিক্রম করার আগে পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর টোটাল দূরত্বটা হচ্ছে আর পরিমাণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে মহাকর্ষ বলের মান আমরা পাচ্ছি জি এম এম বাই আর স্কোয়ার। এখন আমি বললাম কি, পি বিন্দুতে পৌঁছানোর পরে যদি বস্তুটিকে ক্ষুদ্র পরিমাণ দূরত্ব ডি আর সরাতে চাই, তাহলে কিছু পরিমাণ কাজ হবে। যেহেতু এই দূরত্বটা ক্ষুদ্র, তাহলে এটাকে সরাতে কাজটাও ক্ষুদ্র হবে। সেটাকে আমরা ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ দিয়ে ডিনোট করতে পারি। ডিডাব্লিউ সমান তাহলে কি দাঁড়াবে? আমরা জানি বল ইন্টু সরণ, অর্থাৎ এফ ইন্টু ডিআর। বল সমান আমরা পেলাম জি এম এম বাই আর স্কোয়ার ডিআর, এটুকু আমরা পেলাম। এখন বস্তুকে আমি মুক্তিবেগ বের করা মানে কি, বস্তুটিকে পৃথিবীর আকর্ষণ ভেদ করে চলে যাওয়া, অর্থাৎ কোথায় চলে যাওয়া? অসীমে। এই বস্তুটা অসীম দূরত্বে চলে যাবে যদি মুক্তিবেগ অর্জন করে। তাহলে অসীম দূরত্বে চলে যেতে টোটাল কাজ কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ ডাব্লিউ সমান আমরা যেটা পাবো, যে ডিডাব্লিউ তাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ডাব্লিউ সমান পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমার লিমিট লাগবে। আমি বস্তুটিকে মূলত ছুঁড়ে মারছি কোথার থেকে? পৃথিবীর কেন্দ্র থেকে তো ছুঁড়ে মারছি না, ছুঁড়ে মারা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে। পৃষ্ঠ থেকে কোথায় ছুঁড়ে মারবো? অসীমে। তাহলে যেখানে ছুঁড়ে মারছি লাস্ট সীমা হচ্ছে অসীম, সেটা হচ্ছে আমার আপার লিমিট। আর যেখান থেকে ছুঁড়ে মারছি পৃথিবীর পৃষ্ঠ থেকে, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হলো ক্যাপিটাল আর। তাহলে ছুঁড়ে মারছি পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে, তাহলে এখানে লিমিটটা হবে, লোয়ার লিমিট হবে আর, আপার লিমিট হবে ইনফাইনিটি। তো সেই লিমিটের মধ্যে আমি যদি ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে চাই, জি এম এম বাই আর স্কোয়ার ডি আর, আমরা জি এম এম টার্মটা তো কনস্ট্যান্ট টার্ম, এটাকে বাইরে রেখে জি এম এম আর থেকে ইনফাইনিটি আর ইনভার্স টু ডি আর, এটাকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশনের সূত্র তোমরা অলরেডি তোমাদের করানো হয়েছে, দেখানো হয়েছে যে এখানে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করব, যেটা সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে এক্স মানে হচ্ছে আর, আর এন মানে হচ্ছে -2। তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাবো, যেটা পাই -1 বাই আর, যে মানটা পাবো আর টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 যদি হিসেব করি, সেক্ষেত্রে আমরা মান যেটা পাবো ডাব্লিউ সমান আমরা পাবো -1 বাই আর। আর থেকে ইনফাইনিটি হচ্ছে লিমিট, তার আগে বাইরে ছিল জি এম এম। ঠিক আছে, এখন লিমিট বসানোর নিয়ম তোমরা জানো। প্রথমে হচ্ছে আপার লিমিট বসিয়ে তারপরে মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট হচ্ছে ইনফাইনিটি, দ্যাট মিনস -1 বাই ইনফাইনিটি। সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস মিলে হয়ে যাবে +1 বাই আর ইন্টু জি এম এম। এখানে 1 বাই ইনফাইনিটি, কোনো কিছুকে ইনফাইনিটি দিয়ে ভাগ করলে তার মান আসে 0, এর মান 0 আসবে। তাহলে আমরা পাচ্ছি জি এম এম ইন্টু 0 প্লাস 1 বাই আর মানে 1 বাই আর, অর্থাৎ জি এম এম বাই আর পাচ্ছি। এটা পাচ্ছি ডাব্লিউ সমান জি এম এম বাই আর। অর্থাৎ
যেটা বলছিলাম, বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুঁড়ে মেরে অসীম দূরত্বে নিয়ে যেতে আমার যে পরিমাণ কাজ হলো সেটা হলো gmm/r। এখন একটা বস্তু যদি গতিপ্রাপ্ত হয়, তাকে সরাতে, তার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ হয় সেটা তার গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি কাজ সমান গতিশক্তি। এখন বস্তুটির আমি ধরলাম যে প্রাথমিক বেগ ছিল ভিই, কারণ তাকে আমি মুক্তিবেগ অর্জন করাতে চাচ্ছি। মুক্তিবেগ অর্জন করলে সে অসীমে চলে যাবে। তার জন্য তাহলে আমরা লিখতে পারি gmm/r, গতিশক্তি হচ্ছে 12 mv²। দ্যাট মিনস দুই পাশ থেকে আমার যদি m চলে যায়, আমার মুক্তিবেগ থাকে ভিই সমান √2 gm/r। ঠিক আছে। আবার আমরা অভিকর্ষজ ত্বরণ জি এর সংজ্ঞা থেকে, জি এর ইকুয়েশন পড়েছিলাম, জি সমান gm/r²। তো সেখান থেকে লিখতে পারি gm সমান g r²। এখানে আমার gm একটা টার্ম আছে, তার পরিবর্তে gr² লিখতে পারি। অর্থাৎ ভিই সমান √2 gr²/r। অর্থাৎ ভিই সমান আলটিমেটলি থাকছে √2 gr। ঠিক আছে। তাহলে মুক্তিবেগের ফাইনাল ইকুয়েশন আমরা পেলাম এটা। ক্ষেত্র বিশেষে আমরা এই ইকুয়েশনটাও ব্যবহার করতে পারবো, বাট মুক্তিবেগের আলটিমেট সমীকরণ হচ্ছে এটা। একটু আগে যেটা বলেছিলাম যে কোনো একটা বস্তুকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারা হয়, সেক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 km/s বা 7 মাইল/সেকেন্ড। এখন সেই মানটা কেন ফিক্সড? কারণ হচ্ছে এইখানে বস্তুর আকৃতির উপরে সেই মানটা নির্ভর করছে না, কারণ এই ইকুয়েশনে আমার এম এর কোনো ভ্যালু নাই। অর্থাৎ এম এর ভ্যালু নাই বলেই এম, বস্তুটি ভর কত বেশি হলো, বস্তুটি কত বড় হলো ছোট হলো, তার উপর মুক্তিবেগ নির্ভর করে না। নির্ভর করবে শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের উপর আর পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর উপরে কত উচ্চতা থেকে বস্তুটি ছুঁড়ে মারা হচ্ছে তার উপর। যদি ঠিক পৃথিবী পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারা হয়, এটা হবে আর যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো এইচ উচ্চতায় ছুঁড়ে মারা হলো, সেক্ষেত্রে এটা দাঁড়াবে r+h। এরকম উচ্চতা এবং অভিকর্ষজ ত্বরণের ভ্যারিয়েশনের কারণেই মূলত মুক্তিবেগ ভ্যারি হতে পারে। মুক্তিবেগের মান তোমাদের বলেছি যে 11.2 km/s। সেটা কিভাবে পাই আমরা? এই ইকুয়েশনে জি এর মান তো আমরা জানি, স্ট্যান্ডার্ড ভ্যালু 9.80, আর পৃথিবীর ব্যাসার্ধ তারও একটা ফিক্সড মান আছে 6.4 × 10⁶ মিটার। যদি মান বসাই আমরা সেক্ষেত্রে √2 × 9.8 × 6.4 × 10⁶ যদি বসাই এবং সেটাকে যদি কিলোমিটার এককে লিখতে চাই, সেটা দাঁড়াবে 11.2 km/s। কিংবা মাইল হিসেবে লিখলে 1 মাইল সমান হচ্ছে 1 মাইল সমান 1.609 কিলোমিটার। সেই হিসেবে আমরা যদি হিসেব করি, এটা দাঁড়াবে 7, অলমোস্ট 7, প্রায় হবে, একটু ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারে, প্রায় হবে সেটা 7 মাইল/সেকেন্ড। এমসিকিউর জন্য তোমরা দুইটা মানই মনে রাখবে আশা করি। আর যদি ঘন্টায় এটাকে হিসেব করা হয়, তোমাদের বইতে ঘন্টায় ভ্যালুটাও বলা আছে, সেটা হবে 25,000 মাইল/ঘন্টা, মাইল/আওয়ার আর কি। তো মুক্তিবেগের রাশিমালা জানলাম আমরা, মুক্তিবেগের যে মান কোথা থেকে আসলো, কত পাচ্ছি সেটা জানছি। এমসিকিউর জন্য আরেকটা বিষয় তোমরা পরের টপিকে দেখবে, সেটা যে এই পৃথিবী থেকে কত বেগে বস্তুটাকে ছুঁড়ে মারা হচ্ছে, তার প্রেক্ষিতে বস্তুটা যে একটা বেগে ছুঁড়ে মারলাম, তার গতিপথ বা চলার পথ কেমন হবে সেই জিনিসটা। যেটা বলছিলাম যে কোনো একটা বস্তুকে আমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ভি বেগে ছুঁড়ে মারি উপরের দিকে,
এবং সেটা যদি পৃথিবী থেকে মুক্তিবেগ প্রাপ্ত হতে হলে আমরা জানি v সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড অ্যাটলিস্ট ওই বস্তুটার বেগ হতে হবে। এখন যদি এরকম না হয় যে বস্তুটির বেগ মুক্তিবেগের যে স্কোয়ার ভ্যালু তার অর্ধেক হয় বা তার অর্ধেকের চেয়ে কম হয়, সেক্ষেত্রে বস্তুটি কি হবে, উপবৃত্তাকার পথে, এটা যদি আমরা পৃথিবী কনসিডার করি, এই পৃথিবীকে একটা উপবৃত্তাকার পথে আবর্তন করবে, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে থাকবে একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে অবশেষে সে কিন্তু পৃথিবীতে ফিরে আসবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তাকে ছুঁড়ে মারলাম, সে পুরো উপবৃত্তাকার পথে আবর্তন করে আবার সেই পৃথিবীতে ব্যাক করবে। এটা হচ্ছে যদি বস্তুটির বেগের বর্গ মুক্তিবেগের যে বর্গ তার অর্ধেকের চেয়ে কম হয়, সেক্ষেত্রে বস্তুটির বেগ হচ্ছে v সমান হয় অলমোস্ট 7.88 কিলোমিটার পার সেকেন্ড। বস্তুটির বেগ যদি এরকম হয় তাহলে সেটা উপবৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করবে এবং আবার ফিরেও আসবে। 2 নম্বর কেস, যদি এমন হয় যে বস্তুটির বেগের বর্গ, আমি যে বেগে ছুঁড়ে মারছি তার বর্গ মুক্তিবেগের বর্গের অর্ধেকের ঠিক সমান হয়ে যায়, অর্থাৎ সেটা ঠিক 7.88 কিলোমিটার পার সেকেন্ড তার সমান হয়, সেক্ষেত্রে বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করবে এবং চাঁদের মতো একটা উপগ্রহে পরিণত হবে। এই বস্তুটাকে একটা আমি বেগে ছুঁড়ে মারলাম, যে বেগটা মুক্তিবেগের সাথে তুলনা করলে মুক্তিবেগের বর্গের অর্ধেক তার চেয়ে কম হয়, এটা ছিল 1 নাম্বারটা। এটা হবে 2 নাম্বারটা, বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করবে এবং ফিরে আসবে এবং চাঁদের মতো একটা উপগ্রহে পরিণত হবে। 3rd পয়েন্ট হচ্ছে, যদি এমন হয় যে বস্তুটির বেগের বর্গ মুক্তিবেগের যে বর্গ তার অর্ধেকের চেয়ে বেশি হয়, কিন্তু মুক্তিবেগের যে বর্গ তার চেয়ে কম হয়, অর্ধেকের চেয়ে বেশি কিন্তু মুক্তিবেগের বর্গের চেয়ে কম হয়, সেক্ষেত্রে বস্তুটি পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, ঘুরতে থাকবে। এক্ষেত্রে পৃথিবীতে ফিরে আসার কোনো শর্তের কথা বলা হচ্ছে না। এটাও কোন পথে ঘুরবে, সে একটা পৃথিবীকে, আমরা জানি একটা উপবৃত্তে 2টা ফোকাস হয়, তো সেই পৃথিবীকে উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে রেখে, 3rd যেটা বললাম, উপবৃত্তের শেপ কিরকম আমরা যখন যে সূত্রগুলো পড়েছিলাম এই চ্যাপ্টার একেবারে শুরুতে গ্রহের সম্পর্কিত কেপলারের সূত্র, সেখানেও পড়েছিলাম উপবৃত্তাকার পথ সম্পর্কে, তার 2টি ফোকাস থাকে তাও পড়েছিলাম। তো এই কন্ডিশনে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, এটা হবে উপবৃত্তাকার। তারপরে 4th যে টার্মটা, সেটা হচ্ছে যদি ওই বস্তুটিকে যে বেগে নিক্ষেপ করছি তা মুক্তিবেগের ঠিক সমান হয়ে যায়, তখন সে বস্তুটি কি করবে, মুক্তিবেগ অর্জন করেছে মানে সে তো আর পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবী থেকে চলে যাবে একটি অধিবৃত্ত পথে, সে পৃথিবী ছেড়ে চলে যাবে এবং পৃথিবীতে আর ফিরে আসবে না, চলার পথটা হবে অধিবৃত্তাকার। ঠিক আছে, এটা 4 নম্বর পয়েন্ট। যদি বলি 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি বস্তুটির বেগ মুক্তিবেগের চেয়েও বেশি হয়, মুক্তিবেগ অর্জন করলেই তো সে পৃথিবী থেকে চলে যাবে, আর যদি মুক্তিবেগের চেয়েও বেশি হয় তখন কিন্তু সে অধিবৃত্ত পথে না গিয়ে পরাবৃত্ত পথে যাবে। পরাবৃত্ত সম্পর্কে তোমরা ডিটেলস পড়েছো গতিবিদ্যা অধ্যায়ে, তো সে পরাবৃত্ত পথে পৃথিবী থেকে চলে যাবে এবং পৃথিবীতে আর ফিরে আসবে না। প্রথম 3টা কেসে আমরা দেখছি যে পৃথিবীতে ফিরে আসে, দ্বিতীয় 4th and 5th কেসে পৃথিবীতে ফিরে আসবে না, এবং প্রত্যেকটা ক্ষেত্রে চলার পথ কিরকম বা বস্তুটি যে পথে আবর্তন করবে সেটা কিরকম সেটা বলা হচ্ছে। তো এমসিকিউর জন্য, মূলত এমসিকিউর জন্য এই পয়েন্টগুলো একটু ভালো করে খেয়াল করবে, তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তো পরের টপিকে আমরা যে মহাকর্ষ সূত্রের ব্যবহার, লাস্ট টপিকটা নিয়ে ডিটেলস আলোচনা করব আশা করছি। আজকের ক্লাস এতটুকুই, ক্লাস ফলো করো এবং অলরেডি তোমরা যেটা জেনেছো খুব শিগগিরই তোমাদের কলেজ খুলতে যাচ্ছে, তো এর মধ্যে তোমাদের গ্যাপগুলো ফিল আপ করে ফেলো যাতে করে খুললে সেটা তাল মেলাতে পারো, এবং খুব শীঘ্রই যে ইয়ার ফাইনাল যদি শিডিউল দিয়ে দেওয়া হয়
সেটারও যথাযথ প্রস্তুতি তোমাদের থাকে। শুভকামনা রইল তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।